সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রে চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। এই অধ্যায় থেকে ইতোমধ্যে আরো দুটি ক্লাস নেওয়া আছে। আজকের ভিডিওর ডেসক্রিপশনে বিগত ক্লাসগুলোর লিংক দেওয়া আছে, সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নেবে। তাহলে আজকের ক্লাসটি বুঝতে তোমাদের জন্য আরো সহজ হবে। এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস করবে এবং অল বাটনে ক্লিক করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একটি বিজ্ঞানের জগতের একটি অবিস্মরণীয় ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা। 1686 সালের দিকে বিজ্ঞানী না, আমি বলবো মহাবিজ্ঞানী স্যার আইজাক নিউটন গতির উপরে তিনটি সূত্র তিনি দিয়েছিলেন আজ থেকে প্রায় 400 বছর আগে। ফিলোসফিয়া ন্যাচারালিস ফিজিক্স প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বইতে। এই গতিসূত্রগুলো ক্লাসিক্যাল ফিজিক্সে চিরায়ত বলবিদ্যা একটি বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পদার্থবিজ্ঞান এই সূত্র ছাড়া কল্পনাও করা যায় না। সুতরাং এই সূত্রগুলো এতই গুরুত্বপূর্ণ, এ কারণে তোমাদেরকে এই ক্লাসটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবে অথবা আমার সাথে ফোনে যোগাযোগ করবে, চেষ্টা করব সমস্যার সমাধান করা যায়। তো এই সূত্রগুলো আমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছি, এখানেও আমরা পড়ব, তবে তার ব্যবহার বা প্রয়োগ এবং তার সাহায্যে উচ্চতর দক্ষতার প্রশ্নের সমাধান করার চেষ্টা আমরা করব। কয়টা সূত্র? 3টা সূত্র। প্রথম সূত্রটি কি জানি সবাই, বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। এইটা হলো প্রথম সূত্রের বিবৃতি। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, একে যদি কেউ ডিস্টার্ব না করে। আবার গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল হতেই থাকবে, চলতেই থাকবে, তাকেও যদি কেউ ডিস্টার্ব না করে। এই যে সূত্রটা, এই সূত্রটা থেকে আমরা দুটো জিনিস আমরা পেতে পারি। একে যদি একটু এক্সপ্লেইন করি, যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। এই যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে, এটা নিয়ে আমরা কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম ইনারশিয়া বা জড়তা। যে বস্তু যে অবস্থায় আছে সে অবস্থা থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে। তাহলে দেখো, এখন এই প্রথম সূত্রের মধ্যে জড়তার কথাটা চলে আসছে। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, দ্যাট ইজ স্থিতি জড়তা। গতিশীল বস্তু গতিশীল থাকবে, সেটা হলো গতি জড়তা। তাহলে এই প্রথম সূত্র থেকে আমরা ব্যাখ্যা করলে পাচ্ছি কি, জড়তার সংজ্ঞা পাচ্ছি, জড়তার প্রকারভেদ পাচ্ছি। আমি আবার সূত্রটা একটু বলি। বাহ্যিক বল প্রয়োগে স্থির বস্তুর অবস্থার পরিবর্তন না হলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। এটা আমরা ব্যাখ্যা করে কি পেলাম? ইনারশিয়া বা জড়তা। জড়তা নিয়ে গত ক্লাসে কথা বলেছি। আরো একটা জিনিস এখান থেকে পাওয়া যায়, সেটা হলো ফোর্স বা বল। বলের ধারণা বা বলের সংজ্ঞা
এই প্রথম সূত্রকে এক্সপ্লেইন করলে পাওয়া যায়। যা প্রয়োগ করলে বস্তুর জড়তার পরিবর্তন ঘটায়। বল নিয়ে আমার যে ক্লাসটা ছিল সেখানে দেখবে বলা আছে, 2-3টা সংজ্ঞা দিয়েছিলাম বলে, যা প্রয়োগ করলে বস্তুর জড়তার পরিবর্তন ঘটায় তাকে আমরা বল বলি। তাহলে এখন স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এই স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়াটাই স্থিতি জড়তা। এখন একে গতিশীল করতে কি করতে হবে? তাকে বল প্রয়োগ করতে হবে, তার উপরে বল প্রয়োগ করতে হবে। যা কিছু প্রয়োগ করলে বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাকেই বল বলে, তাই নয় কি? তাহলে আমরা বলের ধারণা বা বলের সংজ্ঞা আমরা এই প্রথম সূত্র থেকে পেলাম। ঠিক আছে, এবার আসো দ্বিতীয় সূত্র। তোমরা পড়ে এসেছো, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগেরও পরিবর্তন সেদিকেই হয়। এখান থেকে ভরবেগের একটা রাশি চলে আসছে, আরেকটা রাশি আসবে এখান থেকে বলের পরিমাপ, কি করে বলটাকে পরিমাপ করতে হয়, অর্থাৎ বলের জন্য একটা গাণিতিক সমীকরণ এখান থেকে আসবে এই দ্বিতীয় সূত্র থেকে। একটা হলো ভরবেগ, বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে, যেটা নিয়ে তৃতীয় ক্লাসে কথা বলেছি। তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্রে বলছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। ঠিক আছে, তা এখন দেখো এখানে এম ভরের একটা বস্তু আছে। কত ভরের একটা বস্তু আছে? এম ভরের বস্তু একটা আছে, তার উপরে আমরা বল প্রয়োগ করছি এফ। এম ভরের বস্তুর উপরে এফ বল প্রয়োগ করার পরে সে ধরো ত্বরণ প্রাপ্ত হলো, ত্বরণ প্রাপ্ত হয়ে এই অবস্থান থেকে সে বি অবস্থানে গেল। ঠিক আছে, ব্যাগ হলো কত? তখন তার কত ব্যাগে গেল? ভি। বস্তুর ভর কত? এম, ব্যাগ প্রাপ্ত হলো কত? ভি। তাহলে ভরবেগ কত হবে? ভরবেগ পি সমান সমান হবে এম ভি। পি সমান সমান হবে এম ভি। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে পি ইকুয়াল টু এম ভি, দ্যাট ইজ ভরবেগ সমান সমান ভর ইন্টু ব্যাগ। নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলছে? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখন এখানে ভরবেগের পরিবর্তনের হার, এই যে এটি হলো ভরবেগের পরিবর্তনের হার, এটা হলো ভরবেগের পরিবর্তনের হার। এটা হলো ভরবেগের পরিবর্তনের হার, আর এটা হলো প্রযুক্ত বল। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ক্লিয়ার? যে কথাটা বাংলায় বলা হয়েছিল সেটাকে তার গাণিতিক রূপ আমরা দিলাম। তাহলে এই সমানুপাতিক চিহ্নকে উঠাই দিতে হলে কে ব্যবহার করতে হয়? আবার ভরবেগ মানে এমভি, পি মানে এমভি, পি মানে এমভি। এম যেহেতু ধ্রুবক, ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে বা চিরায়ত বলবিজ্ঞান অনুসারে এমটাকে বের করে রাখলাম, তাহলে থাকে কি ডিভি ডিটি। আবার এই ডিভি ডিটি মানে হলো ভরবেগের পরিবর্তনের হার, আর ব্যাগের পরিবর্তনের হার, ব্যাগের পরিবর্তনের হার। এটা হলো ব্যাগের পরিবর্তনের হার, এবং এটাকে কি বলি আমরা? রাইট, ত্বরণ বলি। ত্বরণ। তাহলে এই যে ডিভি ডিটির পরিবর্তে আমরা লিখতে পারি এ, ত্বরণ। আচ্ছা, তাহলে এখন এই যে কেটা আছে সমানুপাতিক ধ্রুবক, এই কেটাকে আমরা সরিয়ে দিতে চাই। সরিয়ে দিতে চাইলে এই যে সমীকরণটা পেলাম এফ ইকুয়াল টু কে এম এ,
এফ ইকুয়াল টু কে এম এ। এই সমীকরণের মধ্যে এই এম এর মান যদি 1 হয়, এম এর মান যদি 1 হয়, 1 একক, এবং এর মানও যদি 1 একক হয়, তাহলে তাকে কি, এবং বল যদি হয় 1 নিউটন, বল হবে কত নিউটন? বল হতে হবে 1 নিউটন যদি হয়, এফ যদি একক হয়, এফও হবে 1 একক, তাহলে এই কে ইকুয়াল টু হবে 1। আর কে ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে লিখতে পারি এই সমীকরণটা থেকে কে ইকুয়াল টু এফ ইকুয়াল টু কে এম এ। কে এর জায়গায় হয়ে যাবে 1, সুতরাং এফ ইকুয়াল টু এম এ। এইটা হলো আমাদের এই যে সমীকরণটা, এই সমীকরণটা হলো আমাদের বলের পরিমাপের রাশি বা সমীকরণ। ঠিক আছে, এবার আসো, সমস্যা আছে বুঝতে? আমরা যখন আরও এর সাহায্যে উদ্দীপক করব, তখন ব্যাপারগুলো বা আরও অন্য অন্য টপিকসগুলো যাব এই চ্যাপ্টারের, তখন এই ব্যাপারগুলো আরও বেশি পরিষ্কার হবে। এখন আমরা যাব থার্ড ল। খুব সহজ জিনিস না? চিমটে দিলে খামচি খেতে হয়, টিট ফর টাট। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যত হাসি তত কান্না বলে গেছে রাম শর্মা, যদিও এটা ফিজিক্সের কথা না। তার মানে প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি হলো নিউটনের থার্ড ল বা তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ারই। আমি যখন কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করব, সেই বস্তুও আমার উপরে পাল্টা একটা বল প্রয়োগ করবে। এটাকেই বলা হচ্ছে যে তৃতীয় সূত্র। এখন এখানে দেখো যে এই এ এবং বি দুইটা বস্তু আছে। তো আমরা জানি যে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, একক বল কিন্তু পাওয়া সম্ভব না, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। তা এখন এখানে দুটি বস্তু আছে এ ও বি। এই বস্তুটি বি বস্তুর উপরে এফ বল প্রয়োগ করে, F1 বল। এই বস্তুটি বি বস্তুটির উপরে F1 বল প্রয়োগ করে, এবং বি বস্তুটি এই বস্তুর উপরে F2 বল প্রয়োগ করে। ঠিক আছে, তাহলে বলের মান সমান হলেও দিক কিন্তু দেখো বিপরীত, দিক বিপরীত। এবং এই দিক বিপরীত হওয়ার কারণেই আমরা লিখতে পারি F1 ভেক্টর ইকুয়াল টু মাইনাস F2 ভেক্টর, অর্থাৎ প্রত্যেক বলের একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই হলো আমাদের নিউটনের বিখ্যাত 3টি সূত্রের সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা। এর ব্যাখ্যা অনেক হতে পারে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।